হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউপি এক্সাম গাইড। তো গতকাল থেকে আমরা কিন্তু দুটো ক্লাসের মাধ্যমে কিন্তু এই পিঁয়াজের থিওরি কিন্তু কমপ্লিট করেছি, তাই তো? পিঁয়াজের থিওরি কিন্তু আমাদের পুরোটাই কমপ্লিট। তো আজকে আমরা পিঁয়াজের থিওরির ওপরে বেশ কিছু এমসিকিউ আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে কনসেপ্ট আকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, শুধুমাত্র আনসারগুলো বলে দেবো না। তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা মন দিয়ে করো, আশা করছি প্রত্যেকটা জিনিস তোমরা বুঝতে পারবে। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলছে। ফার্স্ট কোশ্চেন বলছে, প্রজ্ঞামূলক বিকাশের উপরে যিনি দীর্ঘদিন গবেষণা করেন তার নাম কি? অপশন বলছে ব্রুনার, আশুবেল, পিয়াজে এবং ভাইগটস্কি। কি হবে আনসার? প্রত্যেক আনসার করো। একদম কারেক্ট। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 3। কারণ আমরা প্রত্যেকেই জানি যে পিয়াজেকে কি বলা হয়? প্রজ্ঞামূলক তথ্যের জনক বলা হয়, তাই তো? অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। নেক্সট 2 নাম্বার কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলছে, পিঁয়াজের মতে ব্যক্তির অভিযোজনে যে প্রক্রিয়াগুলির সমন্বয় প্রয়োজন সেগুলি হলো। তাহলে পিঁয়াজে বলছেন যে একজন ব্যক্তির যে অভিযোজন ঘটে সেখানে কয়েকটা ধাপ রয়েছে, সেগুলো কি কি? দেখো, অপশন বলছে শিখন, আত্মীকরণ, সহযোজন। অপশন নাম্বার বি বলছে শিখন, আত্মীকরণ, সাংগঠনিকরণ। অপশন নাম্বার সি আত্মীকরণ, সহযোজন এবং সাংগঠনিকরণ। অপশন নাম্বার ডি বলছে শিখন, সংরক্ষণ এবং সাংগঠনিকরণ। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কি হবে? একদম কারেক্ট, প্রত্যেকে সঠিক। অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। তাহলে পিঁয়াজের মতে ব্যক্তির অভিযোজনে যে প্রক্রিয়াগুলি অন্তর্ভুক্ত রয়েছে সেটা হচ্ছে কি আত্মীকরণ, সহযোজন এবং সাংগঠনিকরণ। এই তিনটে পদ্ধতি কিন্তু রয়েছে। ওকে, দেখো, তাহলে আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম যে অভিযোজনের ক্ষেত্রে যে প্রক্রিয়াগুলো রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে কি আত্মীকরণ, বা যেটাকে বলা হয় কি অ্যাসিমিলেশন, এটা দেখতে পাচ্ছ। তারপরে বলা হয়েছে কি সহযোজন বা অ্যাকোমোডেশন। তারপরে বলা হয়েছে কি, দেখো, তারপরে বলা হয়েছে সাংগঠনিকরণ বা অর্গানাইজেশন। প্রত্যেকটা জিনিস আমি কিন্তু ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। চলো নেক্সট কোশ্চেন দেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো এবার। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলা হয়েছে যে নিচের কোনটি মানে প্রাক সক্রিয়তার স্তরের বৈশিষ্ট্য নয়। দেখো প্রশ্ন কি বলছে, নিচের কোনটি প্রাক সক্রিয়তার স্তরের বৈশিষ্ট্য নয়? বলছে কি বাস্তববাদ, সর্বপ্রাণবাদ, কৃত্রিমতা আর বিপরীতমুখী প্রক্রিয়া, অর্থাৎ কোনো কিছুকে সরিয়ে নিয়ে গিয়ে পুনরায় তাকে ফিরিয়ে নিয়ে আসা। তাহলে কি হবে আনসার বলে ফেলো। তাহলে নিচের কোনটি প্রাক সক্রিয়তার স্তরের বৈশিষ্ট্য নয়? যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে আমাদের সঠিক আনসার হবে কি অপশন নাম্বার ডি। তাহলে বিপরীতমুখী প্রতিক্রিয়া কিন্তু তারা করতে পারে না। তাহলে বিপরীতমুখী প্রতিক্রিয়া কোন স্তরের বৈশিষ্ট্য বলে ফেলো। তাহলে বিপরীতমুখী প্রতিক্রিয়া হচ্ছে যে আমরা জানি যে সক্রিয়তামূলক স্তর, যেটাকে বলা হয় কি অপারেশনাল স্টেজ বা কংক্রিট অপারেশনাল স্টেজ। ঠিক আছে, কংক্রিট অপারেশনাল স্টেজ, এইটা মাথায় রাখবে, কংক্রিট অপারেশনাল। ওকে, যেটাকে বলা হয় কি মূর্ত সক্রিয়তার স্তর, মূর্ত সক্রিয়তার স্তর। ক্লিয়ার? তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রাক সক্রিয়তার মধ্যে কোন কোন বৈশিষ্ট্যগুলো রয়েছে। একটা হচ্ছে কি বাস্তববাদ, 2 নম্বর হচ্ছে সর্বপ্রাণবাদ, আর 3 নম্বর হচ্ছে কৃত্রিমতা। এই তিনটে জিনিস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি প্রাক সক্রিয়তার মধ্যে। আর বিপরীতমুখী প্রক্রিয়া অর্থাৎ কোনো কিছুকে সরিয়ে নিয়ে আবার তাকে ফিরিয়ে দেওয়া, এটা কিন্তু তারা করতে পারে না। যেমন ধরো বিপরীতমুখী প্রতিক্রিয়া, যেমন ধরো 2 + 2 = 4, কিন্তু তারা বলতে পারে, কিন্তু 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে সেটা কিন্তু তারা আর বলতে পারে না। কোন স্তরে? যখন তারা প্রাক সক্রিয়তার স্তরে থাকবে। তাই সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি। তাহলে প্রাক সক্রিয়তার স্তরে কি কি বৈশিষ্ট্য রয়েছে আমরা একটু ডিটেলসে দেখে নিই। দেখো, তাহলে প্রাক সক্রিয়তার স্তর সম্পর্কে আমরা ডিটেলসে কিন্তু এর আগের ক্লাসে পড়েছি। তাহলে প্রাক সক্রিয়তার স্তরের বৈশিষ্ট্য কি কি রয়েছে? 1 নম্বর হচ্ছে বাস্তববাদ, যেটাকে বলা হয় কি রিয়ালিজম। তারপরে 2 নম্বর বলছে সর্বপ্রাণবাদ, বা যেটাকে বলা হয় কি অ্যানিমিজম। তারপর 3 নম্বর হচ্ছে কৃত্রিমতা, যেটাকে বলা হয় কি আর্টিফিশিয়ালিটি। তারপর নেক্সট চলে আসো অবযুক্তিপূর্ণ বিচার। তারপরে থাকছে আমরা দেখতে পাচ্ছি, দেখো, বিলম্বিত অনুকরণ বা ডিলে ইমিটেশন থাকছে। ওকে, তারপর থাকছে মেন্টাল ইমেজ। তারপরে থাকছে আমাদের ড্রয়িং। তারপর নেক্সট থাকছে আমাদের মেন্টাল মানে প্রতিকল্প বা মানসিক প্রতিকল্প থাকছে। আর লাস্ট যেটা থাকছে আমাদের সেটা হচ্ছে ভাষা। তাহলে এই যে পয়েন্টগুলো তোমাদেরকে বললাম, এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু
প্রাক সক্রিয়তার স্তর বা প্রি অপারেশনাল স্টেজের এক একটা পার্ট। এইগুলো কিন্তু একটু ভালো করে মনে রেখো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে নিচের কোনটি প্রজ্ঞামূলক ক্রমবিকাশের সংশ্লিষ্ট নয়? তাহলে কি বলছে? নিচের কোনটি প্রজ্ঞামূলক ক্রমবিকাশের সংশ্লিষ্ট নয়? অপশন বলছে পরিণমন, অপশন নাম্বার বি বলছে ব্যক্তিত্ব, অপশন নাম্বার সি বলছে সামাজিক মিথস্ক্রিয়া, অপশন নাম্বার ডি বলছে ভারসাম্য। কি হবে আনসার বলে ফেলো, প্রত্যেকে আনসার করো। তাহলে নিচের কোনটি প্রজ্ঞামূলক ক্রমবিকাশের মধ্যে নেই? সেটা হবে অপশন নাম্বার বি ব্যক্তিত্ব। এর আগের ক্লাসে তোমাদেরকে আমি বলেছিলাম পিয়াজে শিশুর প্রজ্ঞামূলক বিকাশের ক্ষেত্রে যেগুলির কথা বলেছেন সেগুলি হচ্ছে পরিণমন, সামাজিক মিথস্ক্রিয়া আর অপশন ডি যেটা রয়েছে সেটা হচ্ছে ভারসাম্য। ওকে, দেখো তাহলে পিয়াজে প্রজ্ঞামূলক বিকাশের ক্ষেত্রে যেগুলোর প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে কি পরিণমন, 2 নম্বর হচ্ছে কি অভিজ্ঞতা, সামাজিক মিথস্ক্রিয়া এবং ভারসাম্য। বোঝা গেল? তাহলে এই যে পয়েন্টগুলো তোমাদেরকে আমি ডিটেলসে বলেছিলাম এগুলো কিন্তু ভালো করে পড়বে, কারণ এগুলো থেকে কিন্তু প্রতি বছর তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, প্রতি বছর এখান থেকে কিন্তু প্রতি বছর পরীক্ষা প্রশ্ন আসবে। তাই এই জিনিসগুলো কিন্তু কখনো মিস করো না। দেখো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় এসেছিল, দেখো স্কিমা, আত্মীকরণ, সহযোজন আর সাম্য ব্যবস্থা বা ভারসাম্যকরণ। বুঝতে পেরেছো? এগুলো সব কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছিল, যেগুলো পড়াচ্ছি এগুলো থেকেই প্রশ্ন আসবে। একটু হয়তো লেন্দি প্রশ্ন আসবে, কিন্তু একটু ভালো করে বুঝলে কিন্তু সমস্ত আনসার পরীক্ষা করতে পারবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলছে শিশু নিজের জগতে বসবাস করে, মানে শিশু আত্মকেন্দ্রিক থাকে, ইগোসেন্ট্রিজম থাকে, সমাজ সচেতনতা থাকে না, বস্তুর স্থায়িত্ব মানে অবজেক্ট পার্মানেন্ট সম্পর্কে কোনো বোধ থাকে না, কার্যকারণ বুঝতে পারে না, মানে কার্যকারণ বুঝতে শেখে। তাহলে এখানে আমরা কোনটা পাবো, মানে কোন স্তরের বৈশিষ্ট্য? বলছে শিশু নিজের জগতে বসবাস করে, সমাজ সচেতনতা তার মধ্যে থাকে না, বস্তুর স্থায়িত্ব সম্পর্কে বোধ থাকে না, কার্যকারণ তারা বুঝতে শেখে না। এখানে না হবে, ঠিক আছে? তারা কার্যকারণও বুঝতে শেখে না। এটা কোন স্তরের বৈশিষ্ট্য? অপশনগুলো দেখো, সংবেদন সঞ্চালনমূলক, প্রাক সক্রিয়তার স্তর, মূর্ত মানে সক্রিয়তার স্তর আর যৌক্তিক সক্রিয়তার স্তর। কি হবে আনসার বলে ফেলো, কি হবে আনসার? একদম কারেক্ট। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, সংবেদন সঞ্চালনমূলক স্তর। তাহলে দেখতে পাচ্ছি বস্তুর স্থায়িত্ব মানে কি অবজেক্ট পার্মানেন্স, সমাজ সচেতনতা থাকে না, নিজের জগতে বাস করে মানে কি নিজের জগতে বাস করে মানে ইগোসেন্ট্রিজম। বোঝা গেল? এই পয়েন্টগুলো যেখানে রয়েছে সেটা হবে কি আমাদের সংবেদন সঞ্চালনমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। দেখো আমরা যদি সংবেদন সঞ্চালনমূলক স্তরটি ভালো করে পড়ি তাহলে দেখতে পাবো, দেখো প্রথমেই রয়েছে ইগোসেন্ট্রিজম, অর্থাৎ শিশুরা নিজের জগতে বাস করে। পেয়েছো? প্রত্যেকটা লাইন থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন হয়। তাহলে শিশুরা নিজের জগতে বাস করে মানে আত্মকেন্দ্রিকতা, তাদের সমাজ সম্পর্কে কোনো সচেতন থাকে না। দেখো অন্যের অস্তিত্ব বুঝতে পারে না বা সমাজ সম্পর্কে তার কোনো কিন্তু সচেতনতা থাকে না, অর্থাৎ অন্যের যে অস্তিত্ব রয়েছে সেগুলো তারা কখনো বুঝতে শেখে না, অর্থাৎ সেটা হচ্ছে কি আত্মকেন্দ্রিকতা। তারপর যেটা পড়লাম সেটা হচ্ছে কি বস্তুর স্থায়িত্ব মানে অবজেক্ট পার্মানেন্স তার মধ্যে থাকে না। এগুলো কিন্তু আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিসকে বুঝিয়ে দিয়েছি। তাহলে এখানে আমরা কিন্তু সঠিক আনসার কি পেয়েছিলাম, প্রি মানে সেন্সরি মোটর স্টেজ বা যেটাকে আমরা বলি সংবেদন সঞ্চালনমূলক স্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। তাহলে নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, 6 নাম্বার কোশ্চেন। চলে আসি, একদম পরীক্ষায় যেমনটা প্রশ্ন আসে তোমাদের একদম জটিল জটিল প্রশ্ন সেইভাবে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে, ঠিক আছে? যেমনটা পরীক্ষা আসে। চলো 6 নাম্বার দেখো। 6 নাম্বার বলছে কোনো বস্তুর সঙ্গে তুলনা করা, অর্থাৎ একটা বস্তুর সঙ্গে অন্য একটা বস্তুর তুলনা করতে পারবে। অপশন নাম্বার বি বলছে বিভিন্ন বস্তুর মধ্যে সাদৃশ্য বৈচিত্র্য দেখতে পারবে, পরিমাপ করতে পারবে এবং বস্তু মানে সব বস্তুকে সজীব বলে মনে করা। ধরে নিলাম আমি কিন্তু এইগুলো জানি না, ধরে নিলাম আমি এইগুলো বুঝতে পারছি না, কিন্তু একটা জিনিস তো বুঝতে পারছি, সব বস্তুকে সজীব বলে মনে করা মানে কি, আমরা যখন দেখব যে প্রত্যেকটা বস্তুর প্রাণ রয়েছে বা জীবন রয়েছে, যেটাকে বলা হয় কি অ্যানিমিজম, সেটাকে আমরা কি বলবো বলো? সেটাকে আমরা কি বলি? সংবেদন সঞ্চালনমূলক স্তর, প্রাক সক্রিয়তার স্তর, যৌক্তিক সক্রিয়তার স্তর, আর কোনোটা নয়। তাহলে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বি, এটা হবে কি প্রাক সক্রিয়তার স্তর। তাহলে প্রাক সক্রিয়তার স্তরে মানে শিক্ষার্থীরা বস্তু সম্পর্কে সজীব বলে মনে করে।
অর্থাৎ প্রত্যেকটা বস্তুর যে প্রাণ রয়েছে তারা কিন্তু সেটা মনে করে। এটাকে কি বলা হয়? প্রাক সক্রিয়তার স্তর। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? 7 নম্বর কোশ্চেন, মূর্ত সক্রিয়ত স্তরের সময়সীমা কত? তাহলে মূর্ত সক্রিয়ত স্তরের সময়সীমা হচ্ছে 2 থেকে 7 বছর, 5 থেকে 10 বছর, 7 থেকে 11 বছর আর 10 থেকে 15 বছর। তাহলে মূর্ত সক্রিয়তার স্তর হচ্ছে কত? 7 থেকে 11 বছর। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। চলো চলো আমরা এবার নেক্সট কোশ্চেনের দিকে এগোই। ওকে, ক্লিয়ার সবার? 8 নম্বর কোশ্চেন দেখো। 8 নম্বর কোশ্চেন বলছে পেঁয়াজের মতে প্রজ্ঞামূলক বিকাশের ক্রমপর্যায় কি কি? মানে পেঁয়াজে বলেছেন যে 4টে স্তর রয়েছে, সেই 4টি স্তর কি কি? অপশন এ দেখো, সংবেদন সঞ্চালনমূলক স্তর, মূর্ত সক্রিয়তার স্তর, প্রাক সক্রিয়তার স্তর আর যৌক্তিক সক্রিয়তার স্তর। মানে পরপর সাজাতে বলেছে। তাহলে কি হবে? আনসার বলে ফেলো। দেখো এখানে বলছে সংবেদন সঞ্চালনমূলক স্তর, প্রাক সক্রিয়তার স্তর, যৌক্তিক। এটা তো হবে না। বলছে প্রাক সক্রিয়তার, এটা হবে না। অপশন নাম্বার 4 কি বলছে দেখো, সংবেদন সঞ্চালনমূলক স্তর, প্রাক সক্রিয়তার স্তর, মূর্ত সক্রিয়তার স্তর আর যৌক্তিক সক্রিয়তার স্তর। তাই এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? তো যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা কিন্তু আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোরই তোমরা ক্লাস করতে পারবে একই সঙ্গে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করা হবে প্রতিদিন। অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে। ডেলি লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। তো যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি আমাদের অন স্ক্রিন দেখতে পাচ্ছ, 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলতে পারবে। আর প্রাইমারি টেট 2024-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, হাতে খুবই অল্প সময় রয়েছে। খুব ভালো করে কিন্তু প্রিপারেশন না নিলে কিন্তু যা প্রশ্নের লেভেল, তোমরা কিন্তু সঠিকভাবে আনসার করে আসতে পারবে না। আমাদের রেগুলার ক্লাসের টাইম হচ্ছে রাত্রি 8:30। তো যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো, 9647300217। এছাড়াও তোমরা পেয়ে যাবে ডেলি মক টেস্ট, সঙ্গে থাকছে পিডিএফ নোটস, তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তো তোমাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে, তো প্রত্যেকদিন তোমাদের যদি রেগুলার তোমরা মক টেস্ট দিতে চাও, তাহলে অবশ্যই এই নাম্বারটিতে কন্ট্যাক্ট করবে, 9647300217। তোমরা এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করলে আমার কাছে তোমরা বিভিন্ন কোর্স অ্যাভেলেবেল রয়েছে। এখানে তোমরা মক টেস্ট পেয়ে যাচ্ছ, মক টেস্ট পেয়ে যাচ্ছ তোমরা নোটস যদি নিতে চাও নোটস পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি লাইভ ক্লাস, ঠিক আছে, লাইভ ক্লাস যদি করতে চাও, একদম টপিক ধরে ধরে ক্লাস, সমস্ত কিছু কোর্স কিন্তু আমাদের আলাদা আলাদা অ্যাভেলেবেল রয়েছে। তো যারা আমাদের পুরো কোর্স সম্পর্কে জানতে চাইছো, 9647300217 এই নাম্বারটিতে কন্ট্যাক্ট করবে। ওকে, চলো 9 নাম্বার কোশ্চেন। 9এর কোশ্চেনটা ভালো করে দেখো, প্রত্যেকে ভালো করে মন দিয়ে পড়ো এবং আনসার করো। 9 নাম্বার কোশ্চেন বলছে দেখো, কোনো বালককে যদি ক, খ, গ তিনটি অসমান পাথরের টুকরো দেখিয়ে বলা হয় ক টুকরোটি ক্ষয়ের থেকে বড়, গ টুকরোটি ক্ষয়ের থেকে বড়, আবার বলছে তবে কোন টুকরোটি সব থেকে বড়। সে যদি বলতে পারে গ টুকরোটি সব থেকে বড়, আবার তাকে যদি বলা হয় রাম শ্যামের থেকে বড়, শ্যাম যদুর থেকে বড়, কে সব থেকে বড়, বালকটি যদি সঠিক উত্তর দিতে সক্ষম না হয়, তাহলে বালকটি প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তরে রয়েছে। খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ একটা বাচ্চাকে ধরো এরকম কয়েকটা পাথরের টুকরো আছে, ঠিক আছে, পাথরের এরকম কয়েকটা টুকরো আছে, তাকে দেখিয়ে বলা হলো যে কোন পাথরের টুকরোটি বড়। সে পাথরের টুকরোটা দেখে কিন্তু বলতে পারছে যে এই পাথরের টুকরোটা বড়, কিন্তু তাকে বলা হলো রাম শ্যামের থেকে বড়, শ্যাম যদুর থেকে বড়, সব থেকে বড়কে, তখন সে বলতে পারছে না, কারণ তার সামনে মূর্ত জিনিসটা কিন্তু উপস্থিত নেই। তাহলে বাচ্চারা তখনই বলতে পারছে যখন তার সামনে কোনো মূর্ত জিনিস উপস্থিত আছে। তাই এই প্রশ্নের সঠিক আনসার কি হবে আমাদের? মূর্ত সক্রিয়তা স্তর। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। চলো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন বলছে দেখো, যদি কোনো বালক সঠিক কার্যকরণ ব্যাখ্যা করতে সক্ষম হয়, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে পারে, সম্ভাবনা থেকে প্রকৃত সত্যকে
চিন্তা করতে পারে, সমস্যার সমাধানে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই যে বৈশিষ্ট্যগুলো আমরা কোন স্তরে দেখতে পাবো? প্রাক সক্রিয়তার স্তর, যৌক্তিক সক্রিয়তার স্তর, মূর্ত সক্রিয়তার স্তর, আর নির্দিষ্টভাবে বলা যায় না। কি হবে অ্যান্সার বলে ফেলো। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো আমরা কোন স্তরে দেখতে পাবো? সঠিক আনসার অপশন নাম্বার বি, যৌক্তিক সক্রিয়তার স্তর, অপশন নাম্বার বি। দেখো, যদি আমরা যৌক্তিক সক্রিয়তার স্তরটা পড়ি তাহলে লেখা আছে যে এই স্তরের সময়সীমা হচ্ছে 12 বছরের বেশি। এই স্তরে ব্যক্তির যুক্তি ও চিন্তনের স্তর বলা হয়। একে মানে কি বলছে দেখো, এখানে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে পারে, যেটা তোমাদের অপশনে ছিল, কার্যক্রম ব্যাখ্যা করতে পারে, মানে কার্যকারণ ব্যাখ্যা করতে পারে। এছাড়াও কি বলছে, যে ব্যাপারে তারা নিশ্চিত নয় তার সম্ভাবনা সম্পর্কে চিন্তা করতে পারে। আবার কি বলছে দেখো, অর্থাৎ এই স্তরে বালকরা বিমূর্ত চিন্তা ভাবনা করতে পারে, কিন্তু মূর্ত সক্রিয়তার স্তরে তারা কিন্তু বিমূর্ত চিন্তা ভাবনা করতে পারে না। বোঝা গেল? তাহলে এই যে পয়েন্টগুলো তোমাদেরকে বললাম, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ডিটেলসে তোমাদের ক্লাস করানো হয়ে গেছে, তাই আমি এগুলো তোমাদেরকে বোঝাচ্ছি না। বোঝা গেল? তাহলে ওই যে তোমাদেরকে আমি যে বৈশিষ্ট্যগুলো দেখালাম, তাহলে বুঝতে পেরেছো কোন স্তরে হবে? প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু আমাদের যৌক্তিক সক্রিয়তার স্তরে রয়েছে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা সঠিক আনসার কি পেলাম? যৌক্তিক সক্রিয়তার স্তর। চলো নেক্সট দেখো। নেক্সট 11 নম্বর কোশ্চেন দেখো প্রত্যেকে। 11 নম্বর কোশ্চেন বলছে, একটি বালক কার্যকারণ সহকারে বিমূর্ত চিন্তা করতে পারে এবং সম্ভাবনাগুলিকে পরীক্ষা করতে পারে। পিঁয়াজের মতে বালকটি প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তর রয়েছে? প্রাক সক্রিয়তার স্তর, যৌক্তিক সক্রিয়তার স্তর, মূর্ত সক্রিয়তার স্তর, আর কোনোটাই নয়। তাহলে কি হবে অ্যান্সার বলে ফেলো। তাহলে একটি বালক যখন কার্যকরণ সহকারে কোনো কিছু বিমূর্ত চিন্তা ভাবনা করতে পারে, তখন সেটাকে আমরা কি বলবো? ফর্মাল অপারেশনাল স্টেজ বা যৌক্তিক সক্রিয়তার স্তর, যেটা তোমাদের কিছুক্ষণ আগেই কিন্তু আমি দেখালাম ডিটেলসে, তাই কি না? অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। 12 নম্বর কোশ্চেন বলছে, সংরক্ষণ, ক্রমপর্যায়, সংখ্যা ধারণা এবং শ্রেণীকরণ। ভালো করে দেখো, বলছে সংরক্ষণ, ক্রমপর্যায়, সংখ্যা ধারণা এবং শ্রেণীকরণ এগুলি কোন স্তরের বৈশিষ্ট্য? প্রাক সক্রিয়তার স্তর, যৌক্তিক সক্রিয়তার স্তর, মূর্ত সক্রিয়তার স্তর, আর সংবেদন সঞ্চালনমূলক স্তর। কি হবে অ্যান্সার বলে ফেলো। একদম কারেক্ট। তাহলে এটা সঠিক আনসার অপশন নাম্বার সি, মূর্ত সক্রিয়তার স্তর। তাহলে সংরক্ষণ, ক্রমপর্যায়, সংখ্যা ধারণা এবং শ্রেণীকরণ প্রত্যেকটা কিন্তু মূর্ত সক্রিয়তার স্তর এক একটা বৈশিষ্ট্য। দেখো, যেটা সক্রিয়তামূলক স্তর সেটাকে আমরা বলবো মূর্ত সক্রিয়তামূলক স্তর। দেখো, একটা রয়েছে কি সংরক্ষণ বৈশিষ্ট্য, তারপর সেকেন্ড যদি চলে আসি তাহলে সমতার আমরা বৈশিষ্ট্য পাচ্ছি। তারপর হচ্ছে কি বিপরীতমুখী চিন্তা ভাবনা করতে পারে, দেখো বিপরীতমুখী চিন্তা ভাবনা, তাছাড়া পূরণের যুক্তি দিতে পারে। এগুলো সমস্ত কিছু ডিটেলসে তোমাদের ক্লাস করতে হবে, আদারওয়াইজ কিন্তু সবকিছু বুঝতে পারবে না। তারপর দেখো বলছে, দেখো ক্রমপর্যায়, তারপর নেক্সট দেখো শ্রেণীকরণ, তারপর নেক্সট দেখো সংখ্যার ধারণা। প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা কিন্তু পড়েছি, এগুলো প্রত্যেকটা কিন্তু আমরা পাচ্ছি কোথায়? অপারেশনাল স্টেজ বা কংক্রিট অপারেশনাল স্টেজ, মানে হচ্ছে মূর্ত সক্রিয়তার স্তর। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে, একটা শিশু জানে যে 4 + 2 = 6 হয়, কিন্তু সে বলতে পারে না যে 4 - 6 - 2 শিশু, এটা ভুল আছে। ঠিক আছে, এটা ভুল আছে, এখানে প্রশ্নটা এখানে ভুল আছে। যে 4 + 2 = 6 হয় এটা জানে, কিন্তু সে কিন্তু বলতে পারে না যে তোমার 6 থেকে 2 বিয়োগ করলে যে 4 হবে, সেটা কিন্তু এই বাচ্চাটা বলতে পারে না। এটা কোন স্তরের বৈশিষ্ট্য বলো? কোন স্তরের বৈশিষ্ট্য? বলছে সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ, আর ফর্মাল অপারেশনাল স্টেজ। কি হবে অ্যান্সার বলে ফেলো। একদম। তাহলে এটা কিন্তু হচ্ছে প্রাক সক্রিয়তার স্তর বা প্রি অপারেশনাল স্টেজ। তাহলে প্রি অপারেশনাল স্টেজে শিশুরা কিন্তু বিপরীতমুখী চিন্তা করতে পারে না। তার মানে হচ্ছে 4 + 2 = যে 6 হয়, বা 6 থেকে যে 2 বিয়োগ করলে যে 4 হয়, সেটা কিন্তু তারা কখনোই বলতে পারে না। তাই সঠিক আনসার হবে অপশন নাম্বার বি। ক্লিয়ার? দেখো, আমরা যদি এই প্রাক সক্রিয়তার স্তরটা ভালো করে পড়ি, তাহলে যদি নিচের দিকে আমরা পিডিএফটা দেখি, এখানে কিন্তু সুন্দরভাবে আমি লিখে দিয়েছি। দেখো, যে এই প্রক্রিয়ায় বিপরীত প্রক্রিয়া সম্পর্কে ধারণা থাকে না, বা এই স্তরে কোনো বিপরীত প্রক্রিয়া সম্পর্কে ধারণা থাকে না। যেমন 2 + 2 = 4 হয় সেটা জানে, কিন্তু 4 থেকে যদি আমরা 2 বিয়োগ করি সেটা কিন্তু সে বলতে পারবে না। তাহলে এটা কোন স্তরের বৈশিষ্ট্য? প্রি অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য। মনে থাকবে সবার, কারণ এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা খুব আসে, এটা কিন্তু মাথায় রেখো। ওকে,
চলো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন কি বলছে, পিঁয়াজের মত অনুসারে শিশুরা যখন শেখে যে জলকে বরফে পরিণত করা হয়, তারপর আবার সেই বরফকে তরলে পরিণত করা হয়। মানে পিঁয়াজে বলতে চাইছেন যে শিশুদের কোন স্তরে শিশুরা বুঝতে পারে যে জলকে বরফ করা হয়, আবার বরফ থেকে জল করা হয়, এই চিন্তনকে কি বলা হয়? পর্যায়ক্রম বা সেরিয়েশন ক্ষমতা, ক্লাসিফিকেশন বা রিভার্সিবল মানে উভয়মুখী। আর অপশন নাম্বার ডি বলছে হাইপোথেটিকো ডিডাকটিভ থিঙ্কিং। কি হবে অ্যান্সার বলে ফেলো। প্রত্যেকটা জিনিস কিন্তু এর আগের ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। সেরিয়েশন কি, ক্লাসিফিকেশন কি, রিভার্সিবল কি, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদেরকে বোঝানো হয়েছে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার সি উভয়মুখী। কারণ বাচ্চারা এখানে বুঝতে পারছে যে এই জল থেকে কিন্তু কি হয়, এই জল থেকে কিন্তু বরফ হয়। ওকে, জল থেকে বরফ হচ্ছে, আবার এই বরফ থেকে কিন্তু জল হচ্ছে। বাচ্চারা বুঝতে পারছে কোন স্তরে? বাচ্চারা বুঝতে পারছে কংক্রিট অপারেশনাল স্টেজ বা মূর্ত সক্রিয়তার স্তরে কিন্তু বুঝতে পারে। বোঝা গেল? তাই এই যে চিন্তন, এই চিন্তনকে কি বলা হয়? রিভার্সিবল চিন্তন বা উভয়মুখী চিন্তন বা বিপরীতমুখী চিন্তন। বোঝা গেল? চলো 15 নম্বর কোশ্চেন আনসার করো। 15 নম্বর কোশ্চেন বলছে শিশুর সামনে থেকে কোনো বস্তুকে সরিয়ে নিলে শিশুটি সেটিকে ফিরে পেতে চায়, এটি কোন ধরনের বৈশিষ্ট্য? বলছে বস্তুর স্থায়িত্ব বা অবজেক্ট পার্মানেন্স, সমস্যার সমাধান, পরীক্ষণ, আর ইচ্ছাকৃত ব্যবহার। কি হবে আনসার বলে ফেলো। একদম কারেক্ট, সঠিক আনসার অপশন নাম্বার এ, বস্তুর পার্মানেন্সি। এটা কোন স্তরে দেখা যায়? এটা সেন্সরি মোটর স্টেজ। ঠিক আছে, এটা কিন্তু সেন্সরি মোটর স্টেজে দেখা যায়। এই পয়েন্টটা ভালো করে কিন্তু মনে রেখো। ওকে, বা সংবেদন সঞ্চালনমূলক স্তর, অপশন এ। নেক্সট 15 নাম্বারটা দেখো, একটি ছোট্ট মেয়ে প্রতিদিন তার পুতুলের পোশাক পরিবর্তন করে। পিঁয়াজে প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্ব অনুসারে একে কি বলা হয়? আচরণবাদ, গঠনবাদ, মানবতাবাদ আর সর্বপ্রাণবাদ। কি হবে আনসার বলে ফেলো। একদম কারেক্ট। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 4, সর্বপ্রাণবাদ। তাহলে সর্বপ্রাণবাদে কি বলা হয়েছে? যে শিশুরা মনে করে যে প্রত্যেকটা জিনিসের প্রাণ রয়েছে বা প্রত্যেকটা জিনিস বস্তুর প্রাণ রয়েছে, এটাকে কি বলা হয়? সর্বপ্রাণবাদ। তারা মনে করছে পুতুলেরও জীবন রয়েছে, পুতুলেরও প্রাণ রয়েছে, তাই এটাকে কি বলবো আমরা? সর্বপ্রাণবাদ বলবো। যেমন ধরো একটা বাচ্চা ছেলে হাঁটতে হাঁটতে সে কিন্তু উঠোনে পড়ে গেছে বা রাস্তায় পড়ে গেছে, সে রাস্তাতে আঘাত করতে শুরু করে, কারণ সে মনে করে যে রাস্তার প্রাণ আছে, তাকে আঘাত করলে সে কষ্ট পাবে। তাই এটা হচ্ছে অপশন নাম্বার 4। ওকে, সর্বপ্রাণবাদ। নেক্সট কোশ্চেন দেখো কি বলা হয়েছে। প্রত্যেকে দেখো ছোট করে দিয়ে একটু পেজটা। ওকে, ক্লিয়ার দেখতে পাচ্ছ? দেখো 17 নম্বর কোশ্চেন বলছে রবি বলছেন যে 10টি বিস্কুট যখন একসাথে বান্ডিল করা হয় তখন সেগুলি ছড়িয়ে পড়ার চেয়ে কম হয়। মানে আমি এর আগের ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। বলছে রবি বলছেন যে 10টি বিস্কিট যখন একসঙ্গে বান্ডিল করা হয় তখন সেগুলি ছড়িয়ে পড়ার থেকে কম হয়। পিঁয়াজের মতে রবি কোন পর্যায়ে রয়েছে? মূর্ত সক্রিয়তার স্তর, প্রাক সক্রিয়তার স্তর, আর সংবেদন সঞ্চালনমূলক স্তর, আর ফর্মাল রিসেপটিভ ফেজ। কি হবে আনসার বলে ফেলো। কি হবে? প্রত্যেক আনসার করবে। এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসবে কিন্তু, বারবার বলছি প্রত্যেক আনসার করো। তাহলে কি হবে আনসার? একদম কারেক্ট, এটা সঠিক আনসার হবে আমাদের প্রাক সক্রিয়তার স্তর বা যেটাকে বলছে প্রি কনসেপচুয়াল স্টেজ বা প্রি অপারেশনাল স্টেজ। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। কারণ এর আগের ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম, ধরো এই বড় একটা কেক, ঠিক আছে, আর এই বড় একটা কেক, ভালো করে বোঝো, দুটো কিন্তু দেখতে সমান। এবার রবিকে ধরো এটা 2 টুকরো করে দেওয়া হলো, অর্ধেক করে দেওয়া হলো, আর শ্যামকে কি করা হলো? এটা 4 টুকরো করে দেওয়া হলো। তখন রবি মনে মনে ভাবছে যে শ্যামকে বেশি কেক দেওয়া হয়েছে, কারণ শ্যামের কাছে 4টে কেক রয়েছে আর আমার কাছে 2টো মাত্র কেক রয়েছে। তাই রবি মনে মনে ভাবছে যে শ্যামকে বাবা অনেক বেশি কেক দিয়েছে। তাহলে এটা কোন স্তরের বৈশিষ্ট্য? এটা হচ্ছে আমাদের প্রাক সক্রিয়তার স্তরের বৈশিষ্ট্য। কিন্তু সে বুঝতে পারছে না যে এই কেকটা আর এই কেকটা সমান, সে কিন্তু কখনোই বুঝতে পারছে না। বোঝা গেল? তাই এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার 2। চলো 18 নম্বর কোশ্চেন আনসার করো। বলছে রাহুল একটি 5 বছর বয়সী ছেলে। সে বোঝে যে যদি একটি মানে বয়াম লম্বা এবং পাতলা হয় এবং অন্যটি ছোট এবং চওড়া হয়, তবে ওই সমস্ত বয়ামে সমান সংখ্যক ক্যান্ডি ভর্তি করা যেতে পারে। নিচের দিকগুলি রাহুল
মানে পেঁয়াজের কোন স্তরের বৈশিষ্ট্য ফলো করছে? সামাজিক ধারণা, পরিবর্তী ধারণা, কল্পনা ধারণা আর সংরক্ষণের ধারণা। তাহলে সংরক্ষণের ধারণাকে কি বলছে? কনজারভেশন অফ ল। কি বলা হয়? কনজারভেশন অফ ল বলা হয়। যেটা আমরা দেখতে পাই কোন স্তরে? এটা আমরা দেখতে পাই অপারেশনাল স্টেজ বা কংক্রিট অপারেশনাল স্টেজ। মনে থাকবে, কংক্রিট অপারেশনাল স্টেজ বা মূর্ত সক্রিয়তার স্তর। মূর্ত সক্রিয়তার স্তরে আমরা দেখতে পাই, যেটাকে আমরা বলবো সংরক্ষণ। তাহলে একটা দেখো, আমি এর আগের ক্লাসে কালকে তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি। ধরো এই একটা বড় গ্লাস, ওকে, দেখো বলো ভালো করে। ধরো এই একটা বড় গ্লাস রয়েছে, ওকে, এই একটা বড় গ্লাস রয়েছে, এই গ্লাসে অনেকটা জল আছে, আর একটা গ্লাস রয়েছে, মগ রয়েছে এরকম লম্বা, ঠিক আছে, চওড়া। তো এটার পুরোটা জল যখন এই পাত্রে ঢালবো, যদি বাচ্চারা বলতে পারে যে এই পাত্রের জল এই পাত্রের জল সমান, তাহলে আমরা মনে করব সে কিন্তু সংরক্ষণের ধারণা ভালো করে আয়ত্ত করতে পেরেছে। তাই এখানে বলতে চাইছে যে যে এই বড় একটা মানে বয়াম রয়েছে আর এই একটা ছোট লম্বা বয়াম রয়েছে, তাহলে এখানে যতগুলো ক্যান্ডি থাকবে এখানেও তত বড় ক্যান্ডি থাকবে, কারণ বাচ্চাটা জানে যে এই দুটো বয়াম কিন্তু একই লম্বা। বোঝা গেল? তো এটাকে আমরা কি বলবো? সংরক্ষণের ধারণা। তো যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা কিন্তু আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোরই তোমরা ক্লাস করতে পারবে একই সঙ্গে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অ্যানালাইসিস করা হবে প্রতিদিন। অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে। ডেলি লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। তো যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি আমাদের অন স্ক্রিন দেখতে পাচ্ছ, 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলতে পারবে। আর প্রাইমারি টেট 2024-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, হাতে খুবই অল্প সময় রয়েছে, খুব ভালো করে কিন্তু প্রিপারেশন না নিলে কিন্তু যা প্রশ্নের লেভেল, তোমরা কিন্তু সঠিকভাবে আনসার করে আসতে পারবে না। আমাদের রেগুলার ক্লাসের টাইম হচ্ছে রাত্রি 8:30। তো যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো, 9647300217। এছাড়াও তোমরা পেয়ে যাবে ডেলি মক টেস্ট, সঙ্গে থাকছে পিডিএফ নোটস, তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। নেক্সট 19 নাম্বার দেখো। 19 নাম্বার কোশ্চেন বলছে, নাসিমা অফ এ 5 years old is a certain that rolling out a ball of a clay into snake create more clay। মানে কি বলছে দেখো, অ্যাকর্ডিং টু পিয়াজে হোয়াট ইজ দ্য রিজনিং বিহাইন্ড হার থিঙ্কিং। এখানে বাংলায় কি বলছে যে নাসিমা হচ্ছে 5 বছর একটি বাচ্চা, সেখানে কি করলো, রোলিং আউট এ বল, এরকম একটা কাদার ধরো বল আছে, এরকম একটা কাদার বল আছে, তাকে বলা হলো সে রোল করে একটা সাপ তৈরি করো। ঠিক আছে, এই বলটা দিয়ে কি করা হলো, একটা সাপ তৈরি করা হলো। তখন তাকে জিজ্ঞাসা করা হলো নাসিমাকে, বলো তো নাসিমা কোন জায়গাটাতে সব থেকে বেশি কাদার পরিমাণ বেশি? তখন নাসিমা বলছে যে এই সাপে কিন্তু কাদার পরিমাণ বেশি। এই থিওরিটাকে আমরা কি বলবো? বলে ফেলো আনসার। তাহলে ভালো করে দেখো, তাহলে এখানে যে নাসিমা ছিল, এই যে পুরো বলটা যে কাদার, এই কাদার বলটা যখন সাপে তৈরি করা হলো, সাপ তৈরি করা হলো, সে তখন বলছে যে সাপ তৈরি করতে বেশি কাদা লেগেছে, কারণ সেটা লম্বা। এই চিন্তা ভাবনাটাকে কি বলা হয়? অ্যানিমিস্টিক থিঙ্কিং মানে সর্বপ্রাণবাদ, সেন্ট্রিশন মানে আত্মকেন্দ্রিক, হাইপোথেটিক ডিডাকটিভ আর ট্রান্সিটিভ। কি বলা হয় বলে ফেলো? একদম। তাহলে এটাকে কি বলা হয়? সেন্ট্রিয়েশন মানে একমুখী চিন্তন। সে কিন্তু বহুমুখী চিন্তন করতে পারছে না। বুঝতে পেরেছো? সে কিন্তু বহুমুখী চিন্তন করতে পারছে না। তাই এটা আমাদের সঠিক আনসার হবে কি, সেন্ট্রিশন বা কেন্দ্রীকরণ চিন্তন বা একমুখী চিন্তন। মানে সে বুঝতে পারছে যে এটা বল মানে কম কাদা আর সাপ মানে কি বেশি কাদা। এটা অর্থাৎ সে বহুমুখী চিন্তন যদি করতে পারতো, তাহলে সে বলতো যে দুটো জিনিসে কিন্তু সমান সংখ্যা কাদা আছে, কিন্তু নয়, কারণ সে সেন্ট্রিয়েশন ফলো করছে। বোঝা গেল? অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। মানে এটা কোন স্তরে রয়েছে? এটা রয়েছে আমাদের প্রি অপারেশনাল স্টেজ। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে, প্রি অপারেশনাল স্টেজ। চলো লাস্ট কোশ্চেন আজকে আমাদের লাস্ট কোশ্চেন। একটি শিশু যদি বুঝতে অক্ষম হয়, সে মানে বলতে চাইছে যে একটি শিশু যদি বুঝতে অক্ষম হয় যে একটি মাটির গোলাকার বল যদি একটি শঙ্কু আকৃতিতে পরিণত করা হয়, তবে এটি আবার বৃত্তাকার আকারে ফিরে আসতে পারে। পেঁয়াজের মতে এটি কোন পর্যায়ে রয়েছে? বলে ফেলো। ভালো করে প্রশ্নটা দেখো কি বলছে। প্রশ্নে বলছে একটি শিশু যদি বুঝতে অক্ষম হয়, মানে শিশুটা বুঝতে পারছে না
যে একটা মাটির গোলাকার বল যদি একটি শঙ্কু আকৃতি তৈরি করা হয়, ধরো এ একটা মাটির বল, এটাকে কি করা হলো, এটাকে একটা শঙ্কু তৈরি করা হলো, বোঝা গেল? তবে আবার ওই বৃত্তকার আকারে ফিরে আসতে পারে। মানে ধরো এই শঙ্কু আকৃতির মাটির বলটাকে যে আমি যে গোল করতে পারবো সেটা কিন্তু সে বুঝতে অক্ষম, সে কিন্তু বুঝতে পারছে না। এটা কোন স্তর? সেন্সরি মোটর স্টেজ, প্রাক সক্রিয়তার স্তর, বা যেটাকে বলা হয় কি প্রি অপারেশনাল স্টেজ, প্রি অপারেশনাল বলা হয় এটাকে। এটাকে বলা হয় কি মূর্তক্ষম, মানে হচ্ছে কি কংক্রিট, মনে থাকবে। আর এটা কি বলা হয়, এটাকে বলা হয় কি ফর্মাল, মনে থাকবে। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার 2, প্রাক কর্মক্ষম পর্যায় বা প্রি অপারেশনাল স্টেজ। ক্লিয়ার? তাহলে টোটাল 20টা প্রশ্ন কিন্তু তোমাদের আলোচনা করে দিলাম। তাহলে শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলে কিন্তু হবে না। দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের এমসিকিউ এর সঙ্গে সঙ্গে আমি প্রচুর তোমাদেরকে কিন্তু মানে থিওরি, আমরা যদি প্রথম থেকে দেখি, যারা প্রথম ক্লাস করছো তোমরা বুঝতে পারবে যে দেখো প্রত্যেকটা জিনিস আমরা যদি প্রথম পেজে চলে যাই, দেখো আমরা যদি পেঁয়াজের থিওরিটা পড়ি, দেখো স্কিমা কাকে বলে, অভিযোজন, আত্মীকরণ, সহযোজন কাকে বলে, সাংগঠনিকরণ কাকে বলে, সমস্ত কিছু পড়েছি। ঠিক আছে, পড়ার পরে কিন্তু এই টপিকটার উপরে যতগুলো এমসিকিউ হয় আবার আমরা কিন্তু এমসিকিউ করছি। দেখো এ একটা এমসিকিউ প্র্যাকটিস করেছি, তারপরে আমরা এ একটা এমসিকিউ, তারপর দেখো আবার রয়েছে প্রচুর এমসিকিউ তোমাদের প্র্যাকটিস করায়, প্রচুর একটা টপিকের উপরে প্রচুর এমসিকিউ তোমাদেরকে পড়াচ্ছি যাতে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়। তো একটা কথা বলবো, হাতে অল্প সময় রয়েছে, তোমরা যদি আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও বা আমাদের সঙ্গে ক্লাস করতে চাও লাইভ ক্লাস, তো অবশ্যই আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করো 9647300217। এখানে শুধুমাত্র তোমরা লাইভ ক্লাস পেয়ে যাচ্ছ, রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে। ওকে, তোমরা যদি মক টেস্ট দিতে চাও মক টেস্টও পেয়ে যাবে, শুধুমাত্র মক টেস্ট পাবে। এছাড়াও যদি তোমরা আমাদের এই নোটসগুলো কিনতে চাও নোটসগুলো পেয়ে যাবে। তো তোমরা সমস্ত কিছু ব্যাচ পাবে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, আমাদের 3টে কোর্স রয়েছে, যে কোনো একটা তোমরা পেতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে কন্ট্যাক্ট করে সমস্ত কোর্সের ডিটেলস আরও জানতে পারবে। ওকে, থ্যাংক ইউ। তো যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা কিন্তু আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোরই তোমরা ক্লাস করতে পারবে একই সঙ্গে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করা হবে প্রতিদিন, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে, ডেলি লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। তো যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি আমাদের অন স্ক্রিন দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো 9647300217। এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলতে পারবে। আর প্রাইমারি টেট 2024-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, হাতে খুবই অল্প সময় রয়েছে, খুব ভালো করে কিন্তু প্রিপারেশন না নিলে কিন্তু যা প্রশ্নের লেভেল তোমরা কিন্তু সঠিকভাবে আনসার করে আসতে পারবে না। আমাদের রেগুলার ক্লাসের টাইম হচ্ছে রাত্রি 8:30। তো যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো 9647300217। এছাড়াও তোমরা পেয়ে যাবে ডেলি মক টেস্ট, সঙ্গে থাকছে পিডিএফ নোটস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ।